রাস্তাতেই ভালো থাকি, মনে হয় ঘরে আছি। 2 বছর আগে বিপ্লব আর সঞ্জয় এসেছিল আমাদের বাড়ি, খড়গপুর বর্ধমান থেকে। সঞ্জয় আগে 2-3 বার এসছে, আর বিপ্লবের সাথেও ওর পরিচয়, তো সেই সুবাদে সঞ্জয়ের সাথেই ও আমাদের বাড়ি এলো। সেদিনটা ছিল দুর্গাপুজোর চতুর্থীর দিন। আমরা এসেছিলাম, একসঙ্গে আড্ডা মারলাম, উঠলাম, ঘরে ছবি তুললাম, দিয়ে বাইরে একটু গাড়ি নিয়ে বেরিয়েছিলাম আমাদের আশপাশটা ঘোরার জন্য। দিয়ে ওরা ফিরে যাবে সন্ধ্যের ট্রেনে সঞ্জয়ের বাড়ি, তার আগে আমি খাটে বসে একটু চাটা খাওয়া হচ্ছে। তো হঠাৎই বিপ্লব ফোন অন করলো। আমরা ঠিক চুপচাপ ঘরে যেরকম বসে থাকি আড্ডা মারি, ওইভাবে আড্ডা মারছি, নানান এটা ওটা কথা হচ্ছে র্যান্ডম। সেরকমই কথা চলতে চলতে ও হঠাৎ ওর নিজের ফোনে একটা ইন্টারভিউ করা শুরু করলো। একটা এলোমেলো কথাবার্তা, যার কোনো মাথা মুন্ডু নেই। কখনো এই লাইনে চলে যাচ্ছি, কখনো ওই লাইনে, লাইফের নানান দিক, কখনো প্রেজেন্টটাকে বলছি, আবার কথা প্রসঙ্গে পাস্টে ফিরে যাচ্ছি। এইভাবে নানানভাবে একটা স্পন্টেনিয়াসলি একটা কনভারসেশন। পাখার শব্দও আছে প্রচুর। তো যেমনটা ছিল অ্যাজ ইট ইজ রেখে দিয়েছি, চেঞ্জ করলাম না, থাক একটা ডকুমেন্টারি। বয়স তো বাড়ছে, 2 বছর হয়ে গেল। দেখুন ইন্টারভিউটা। সেইভাবে দেখতে গেলে এটা আমার লাইফের প্রথম অডিও ভিডিও ইন্টারভিউ। এর আগে একটা পডকাস্ট হয়েছে, সেটা শুধু অডিও ছিল, যার কোনো রেকর্ডিংস নেই। এটা ফার্স্ট। ঠিক আছে, আর কোনো কথা নয়, শুনুন। সঞ্জয় দা জানে যে আমি বলেছিলাম যে আমি আর ছবি টবি তুলবো না, ফেসবুকে লাইক টাইক হয় না, কেউ লাইক টাইক দেয় না। ছবি তুলবি না সেটা ঠিক, সেটা যদি অনেস্ট ডিসিশন হয় সেটা ঠিক আছে, সেটা রেসপেক্ট আছে। লাইক কমেন্ট হচ্ছে না বলে না, আমি ভাবলাম কি যে কেউ দেখছে না, আমি তো তুলছি, কিন্তু কেউ কি বুঝতে পারছে না বিষয়টা, আমি কীভাবে তুলতে চাইছি বা রিপ্রেজেন্ট করছি কীভাবে, সেটা কি কেউ বুঝতে পারছে না। মানে এইটা আমার একটা দুঃখ ছিল যে ছবিটা অনেকেই তুলছে, আর এবং খুব খুব কী বলবো, যে একই রকমের প্যাটার্নের ছবিগুলোকে মানুষ দেখছে বেশি, কিন্তু একটু অন্যরকম কিছু করতে গেলে মানুষ আর পাত্তা দিচ্ছে না সেটাকে। এইটা ছিল আমার মন খারাপের ভীষণ জায়গা। তাই ভেবেছিলাম যে আমি আর ছবি তুলবো না। তারপরে তোমার সাথে কথা হলো, সঞ্জয়ের সাথে কথা হলো, সঞ্জয়ের সাথে কত রাত কথা হয়েছে, আমাকে বলে বুঝিয়ে যেখানে তুলবি না, তারপরে তোলা। এবং তোমার কাছে তো সে অনেক অনুপ্রেরণা, আর কি বলবো, সেটা বলার আলাদা করে কিছু বলার জায়গা নেই। আমার জীবনে এই দুটো মানুষের গুরুত্ব ভীষণই। আমি এই দুটো মানুষকে মনে করি, আমাকে বলতে বলছি তুমি তোমার নিজের সম্বন্ধে কিছু বলো। আরে তুমি ডেকেছো, তুমি তো বলো, তুমি নিশ্চয়ই জানো আমার ব্যাপারে কিছু, তাই ডেকেছো, বলো। হ্যাঁ, দিয়ে বললো যাদের সৌর সম্বন্ধে যাদের ইচ্ছে আছে তাদের প্রোফাইলের লিঙ্ক আমি দিয়ে দেবো, তারা দেখে নেবে। এবং তোমাকে জানা বা চেনা সেটা সঞ্জয় দার প্রোফাইল থেকেই। হ্যাঁ, ফেসবুকে তো এটাই, এগুলো ভালো দিক ছিল। আমি ফেসবুক, আমার ছবি আসা সব কিছু ফেসবুকে, কিন্তু এখন সেই ব্যাপারটা নেই। এখন কেউ তৈরি হচ্ছে না। সঞ্জয় দা, আমাদের সেই সময় হয়েছিল, তুমি একটু আগে বসো না, তুমি একটু এগিয়ে বসো না চেয়ারটা নিয়ে, ফ্রেমটা। তুমি থাকো কাকিম, জেঠিমা তুমিও থাকো, জেঠিমা থাকুক না, হ্যাঁ থাক, কোনো অসুবিধা নেই। সঞ্জয় দা একটুখানি এগিয়ে আসুক, একটু এগিয়ে এসো, তাহলেই হবে। না, চলে আসবে, আমি একদম করে নিয়েছি, তুমি বসো। হ্যাঁ, এবং আমি যেটা মনে করি যে আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ যে মানুষগুলো, সেই মানুষগুলোকে আমি মনে করি গাছ।
মানে যারা খুব ছায়া, গাছ তো ছায়া দেয়, আমি মনে করি যে সেই মানুষগুলো মনে করি গাছ। এবং সঞ্জয় দা এবং শুভ্রদা আমার জীবনে দুটো বৃহৎ বড় গাছ। শুনলে তোমরা? হ্যাঁ আমি শুনছি। গাছের পর হ্যাঁ সেটাই তো বলছি যে কি বলবো, যে দূরে থেকেও কিছু মানুষ খুব কাছের হয়ে ওঠে না, তেমন সঞ্জয় দা এবং শুভ্রদা। এবং শুভ্রদাকে যেদিন প্রথম ফোন করেছিলাম সেদিন আমি তো মানে একটা ভারী গলা, রীতিমতো আমি একটু ভয় পেয়েছিলাম। মানে তাহলে তোমার বন্ধু স্মৃতিটা খুব মধুর না? এবং তোমার কাছে বন্ধু বন্ধু মানেটা কি? মানে সবার তো একটা ডেফিনেশন থাকে। কথা বলার মতো কিছু থাকা বন্ধু কনফিউজ, সেই সেন্সে আমার বন্ধু নেই। আমি হইনি, কারণ আমি ব্লক করি নিজেকে। যেটুকু হয় সেটুকু মানে আদান প্রদান। বাকি যে বন্ধু অর্থাৎ যারা কিছু বন্ধু থাকে না, জান পান লড়িতে, হ্যাঁ ওরকম সেই জায়গাটা আমি দিই। হয়তো কেউ হয়তো স্কোপ ছিল কারণ মানে ছোটবেলায় একটা থাকে না যে সবার একটা বন্ধু থাকে যারা বাড়িতে যায়, বাড়িতে থাকে, মানে এরকম একটা থাকে না বন্ধুত্ব। ওই পরিবেশটা আমার নেই। আমার ওই জায়গাটায় আমি ছিলাম। সেই সময়টা, যে টাইমটা, সেই ফেজটায় আমি ডাক। মানে ওই ফেজগুলো কখন তৈরি হয়? একটা প্রপার স্কুল লাইফ থাকবে, একটা প্রপার কলেজ লাইফ থাকবে। ও তো কলেজ লাইফ পুরোই বেশি, মানে ওটার অস্তিত্বই নেই। স্কুল লাইফটা ওই ক্লাস 6 মানে শুরু হতেই শেষ। ওখানে কি মানে তুমি যখন মানে তুমি এটাকে সামলেছিলে কিভাবে মানসিকভাবে? সামলেছি বলতে সেটাও একটা সেই বাধ্যতামূলক, মানে কিছু থাকতে অপশন থাকে না থাকে। হ্যাঁ হ্যাঁ, মেন্টাল ডিপ্রেশনের হাইস্ট লেভেল সুইসাইডাল থট। সুইসাইড করে নেওয়া ওটা এক্সট্রিম, মানে ওটারও মাত্রা ছাড়বে। সেই পেজটাও আমি দেখেছি। সেই পেজটা দেখার পরে কি হয়েছে, ওই পেজে আমি দীর্ঘদিন কাটিয়ে ফেলেছি। মানে ওই জায়গাটায় যে আমি সুইসাইডটাও যে করতে পারবো সেই কন্ডিশনও ছিল। অটোমেটিক্যালি কী হলো, আমাকে ওই পেজটা ঝেলতে হলো, সার্ভাইভ না চাইতেও করতে হয়েছে। মানে তোমার মধ্যে চিন্তা, উপায় মানে তোমার মধ্যে কি এই ভাবনাটা কাজ করেনি যে সুইসাইড এটা কাজ করেছিল কি কখনো? বলছিল, কিন্তু যে আমি ওভারকাম করেছো, ওটা যে ওভারকামটাও উপায় নেই, ওটাও বাধ্য হয়ে হয়েছে। আর এটা হয়ে গেছে, মানে এটা আমাকে বেঁচে থাকতে হয়েছে। নিজের হাতে তো নিজে গড়া নিতে পারবো না, সেটা তো হয় না। তো হয়নি, যখন সার্ভাইভ করেছি, তো সার্ভাইভ করেছি মানে পেনও তো একটা টাইমে কমে, শারীরিক ফিজিক্যাল। যখন ওইটা কমতে থাকে শারীরিক কষ্ট, তখন ওই নিজের সঙ্গে যে সেলফ টক, যখন এক্সট্রিম পর্যায়ে পৌঁছে গেল, আমি ওটাকে সুইসাইডে কনভার্ট করতে পারলাম না। অটোমেটিক্যালি ওই কাজটা আমি কী করেছি, সেলফ টক করেছি। শুরু হয়েছে ওই সেলফ টক, কেন এরকম হলো, কেন এরকম হচ্ছে, কেন পাচ্ছি না। এটার স্টার্ট হচ্ছে সেলফ টক। ওটা তো নিজের সঙ্গে কথা বলছি, বা স্পিরিচুয়াল কারোর সঙ্গে আমি কথা বলছি। সেটা তখন আমি পেনে আছি, এক্সট্রিম পেনে আছি, সেই টাইমে ওই ধরনের কথা বলছি। ওটা একটা দীর্ঘদিন চলার পর ওটা একটা অভ্যেসে কনভার্ট হচ্ছে। কেন হচ্ছে এরকম, কেন আর পাচ্ছি না, আর পাচ্ছি না, ওটাকে ব্যথাটা কমতো। সেলফ টকটা তো, আমি তো ব্যথা কমেছে মানে উঠে বসে চলতে পারছি না, একবার বলছি এই কাজ, এইখানে এই কাটে। তখন যখন পেন কমা শুরু হলো, তখন সেলফ টকগুলো অন্যদিকে কনভার্ট হয়ে গেছে। আর কতদিন, আর কতদিন, কবে উঠবো, কবে, এই ধরনের সেলফ টক শুরু হলো। এবার যখন উঠে বসা শুরু হলো, কবে কাজ করবো, কবে কিছু করা যাবে, এই ধরনের সেলফ টক শুরু হলো।
যত আমি নিজেকে একটু বেটার পজিশনে যাচ্ছি, আমার সেলফ টকের মানে কী বলবো, ক্যাটাগরিগুলো চেঞ্জ হচ্ছে, বাড়ছে, তার পরিধি বাড়ছে, তার ভেরিয়েশনস বাড়ছে। তো ওই যে প্র্যাকটিসটা শুরু হয়ে গেছিলো ওই টাইমে ম্যান্ডেটরি অবস্থাতেই, মানে কিছু না চাইতেও আমাকে ভাবতে হচ্ছিল, কথা বলতে হচ্ছিল, সেটা আমার এখনও চলছে। এখন চলে হচ্ছে ছবি নিয়ে ভাবনা চলে, কী করবো না করবো। প্রচুর কথা চলে, মানে এত কথা বলি কী বা, এখন আমি চুপচাপ বসে আছি তো, এখন আমি কথা বলছি কিন্তু মাথায় অন্য কিছু চলছে। ওটা সেই অভ্যেস, মানে বিহেভিয়ারের মধ্যেই ঢুকে যায়। আমার ওই ওই সিচুয়েশন থেকেই এসে, আর ওটাই কাজে, ওটার জন্য আর এক্সট্রা কাউকে খুব একটা দরকার পড়ে না কথা বলার জন্য। শেয়ারটা তো লাগে মাঝে সাথে হয়ে যায়, এরকম লোক আছে শেয়ার করার মতো। এবং শেয়ার করাটা শুধু নয় যে আমি একটা কথা শেয়ার করলাম কিন্তু সেই মানুষটা ফিল করতে পারলো না। অবশ্যই সেই ওয়েভলেন্থ ম্যাচ না করলে তো কথা বলার প্রশ্নই। বন্ধুর কথা বললে ওই ওই বন্ধু বলতে ওই আমি যেটা বললাম ওই তো শুধু। এবং আমরা তো সাধারণত সবাইকে সবটা বলি না, যে বুঝতে পারি যে আমি একে বললে এই কথাটা সে বুঝতে পারবে, সেই বুঝে আমরা বলি। সেইভাবেই একটা গ্রুপ, এই যে এই কজনের গ্রুপ যেটা আছে, যারা দেখা করতে আসে, বা আমি যাদেরকে ফোন করি, আমাকে ফোন করে, যার সাথে লং টক হয়, তারাই আছে, প্রত্যেকে আছে, বাকিরা কেউ নেই। হাই হ্যালো, ছবি ভালো লাগে, আপনার ছবি দেখেছি, খুব ভালো লাগে, আপনি কাজ চালিয়ে যান, কাজ করে যান, আমরা দেখছি, হয়ে গেল। 90%, 99% হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 1% হচ্ছে ফিজিক্যাল কথাবার্তা। তোমার কবে থেকে মনে হলো যে এটাকে আমি প্রফেশন হিসেবে নেব, মানে কাজ, মানে এটাকে আমি ফটোগ্রাফি প্রফেশন নয়, প্রফেশন মানে না, আমি তুমি এই যে করছো, যে কাজটা এখন করছো কম্পিউটারে বা ফটো নিয়ে যে করছো, যে কাজটা আমি করছিলাম ওখানে বসে, সব ধরনের কাজ, মানে কম্পিউটার বেসিক, যে আমি এটা করব, মানে একটা ছবি তোলা। ব্যাপারটা হচ্ছে ওটারও গল্প আছে। আমার মেসো ধরুন একটু বসতে পারলাম, একটু ঘরের মধ্যে তখন ওই কম্পিউটারের আইডিয়াটা মেসো, যেহেতু আমি আঁকতে ভালোবাসতাম, সেই চ্যানেলটাকে কাজে লাগিয়ে যদি একে একটা কম্পিউটার দেওয়া যায় তাহলে হয়তো কিছু করতে পারবে। সেই হিসেবে আর কি এটা ওদের অফিসে একটা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার আমার ঘরে সেট করে দিয়ে গেছে, সেইখান থেকে কম্পিউটার তারপরে চেঞ্জ হলো, কিন্তু ফার্স্ট হচ্ছে ওইটা। ওখানে স্মার্ট পার্টগুলো ওখানে আঁকতাম, ইনভেস্টমেন্টে অনেক আঁকা আছে সঞ্জয় দিকে। এমনি কম্পিউটার থেকে মাস্টার থেকে শিখলাম, স্টুডিওর কাজ করা শুরু করলাম। এই স্টুডিওর কাজ তোমার প্রথম ছিল যে মানে প্রফেশন হিসেবে, মানে যে এই মানুষটাকে দিয়ে কাজটা করানো যায়, মানে এই ভরসাটুকু তারা নিশ্চয়ই পেয়েছিল। সে তো মাস্টার ছিল না, ও কাজের শুরুটা করে। মানে কাজের শুরু আমি বলছি যে এখানে একটা পুরোনো স্টুডিও, শীতলা স্টুডিও বলে, ওই প্রথম আমাকে একটা কাজ দেয়। কাজটা ছিল হচ্ছে ওদের পুরোনো কিছু ফ্যামিলির ছোটোবেলার সব ছবি ছিল, নানা রকম ছবি, সেগুলোকে স্ক্যান করে একটা বড় ছবির মধ্যে সেই ছবিগুলোকে ঠিকঠাকভাবে অর্গানাইজ করে পোস্ট করে প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আলাদা আলাদা করে সেই কাজটা আমি টাইম নিয়ে ভালোভাবে নিজের ফটোগ্রাফি সেন্স সাইডে লাগিয়ে কোথায় দিলে কোনটা ভালো লাগে করে ওকে দিয়েছিলাম, ওর পছন্দ হয়ে গেছে। এটা 100 টাকা দিয়েছি, মানে ওটাই শুরু ছিল। ওটা হচ্ছে প্রথম। তারপর আস্তে আস্তে প্রথমে কাজ খুব বাজেও হতো, কাজ করতে যেমন ফটো প্রথমে খুব বাজে হতো, এডিটিং খুব বাজে হতো, ক্যাপশনের জন্য বেরিয়ে যেত আমার ছবিগুলো প্রথমের দিকে ছিল, ক্যাপশনেই যাওয়া হতো। ছবি এডিটিংয়ের মান, ছবির মান খুব একটা ভালো থাকে, এখনও খুব ভালো, এখনও ভালো। এখনও আমার সেই সোকল যে ফটোগ্রাফি যে ব্যাপারটা, সেই জন্য আমার। আর একটা বিষয় যেটা হয় যে অনেকেই বলে যে এই ধরনের কাজ করতে গেলে যে ছবির যে একটা সেন্স ওটা নষ্ট হয়ে যায়,
আর যে যারা ওই মনে করো যে ওয়েডিং ফটোগ্রাফি করে, বিয়ের ছবি টবি তোলে, তারা মানে তাদের আর এই আলাদা করে ফটোগ্রাফি বিষয়টাকে ইয়ে করা হয় না, চেস করা হয় না যে আমি ছবি তুলবো বা ভালো ছবি তুলবো, মানে ওই বিয়ের ছবি তুলতে 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 তাদের ওই ফ্রেমগুলোই থেকে যায়, আলাদা করে তারা ফ্রেম তৈরি করতে পারে না। বিয়েতে এখানকার মানে ছোট লেভেলে মানে ছোটখাটো শহরের যে ওয়েডিং ফটোগ্রাফি, তাতে ওই জায়গাটা নেই, মানে এক্সপেরিমেন্ট করার জায়গাটা নেই। কারণ যে পার্টি যে টাকা দেবে সেই তার পকেটে ওই একটা আলাদা ইয়ে থাকে। কিন্তু যেখানে একটু স্ট্যান্ডার্ড একটু ভালো জায়গা ভালো দামে, সেখানে ক্যান্ডিডের জন্য একজন থাকে। তুই যে ফটোগ্রাফির কথা বলছিস, একটা ওরা বলে দেয় যে আমাদের এরকম চাই, বেশিরভাগ কিন্তু চাই এমনি বেসিক যেমন আছে সবাই দেখে রংচঙে একটা গোটা গোটা ছবি, সেই ওয়েল ফোকাস, ওয়েল কালার, ওয়েল কন্ট্রাস্ট, কারো যেন আগে কালো হয়ে যায় ভালো লাগে। একটা ছবিতে আলো ছায়ার যে খেলা, সেটা ওয়েডিংয়ে চায় না, হ্যাঁ পার্টি চায়। তাই- তাই এই দিকটা কালো দেখাচ্ছে তো হ্যাঁ, আমি সেটাই বলছি যে এই যে এইটা করতে অদ্ভুত করতে লাগে ছবি। এইটা করতে করতে মানে এইরকম একই ধরনের কাজ করতে 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 তার ভেতর যে নতুন করে কিছু ভাবনা জন্ম নেবে, এটা কি মরে যায়? মরে যাওয়াটা জানি না, তবে আমি একটা ফটোগ্রাফারের সঙ্গে অনেকদিন কাজ করেছি। সেই ফটোগ্রাফার একজন শিক্ষিত ফটোগ্রাফার, সুইসাইড করেছে, মারা গেছে। সুইসাইড করারও কারণ হচ্ছে সে তার ক্যালি ছিল, সেই জায়গাটা রোজ লোক এখানে পায়নি। ওটা একটা কারণ, আমি ছিল আরও আদার্স কারণ আছে, ওটা একটা কারণ ছিল। শিক্ষিত মানে কলকাতার ভালো জায়গা থেকে পাস হয়, সরকারি জায়গা। ওই রকম শিক্ষিত একটি আলো ছায়ার নিমাই ঘোষ প্রশংসা করি এইরকম লেভেলের। তার এখানে কোথায় ফটো হবে, স্বাভাবিকভাবে হবে না, কারণ সেই রকম ফটো এখানে কেউ চায় না, সেটাও ঠিক। যথারীতি গোটা গোটা ছবি, ভালো আলো, বাইরে থেকে আলো পেলে ছবি তোলা হয়, ওয়েডিং ফটোগ্রাফি করতে যাওয়া হয়। তারই মধ্যে ও নিজস্বতা কিছু রাখার একটা চেষ্টা করে, যার কারণে ওর একটা নাম ছিল না, সকলকে ছবি অর্ডার দিলে কিছু ভালো ছবি তো দেখতে ভালো লাগেই না সবসময়, কিন্তু ওর চাকচিক্য ছিল, যেটা এখনকার ফটোগ্রাফারদের একটা প্লাস পয়েন্ট। ড্রোন আছে, তার বড় বড় এলইডি আছে, তার দামি দামি ক্যামেরা আছে, সে হচ্ছে ভালো ফটোগ্রাফার, সে হচ্ছে বড় বড় কন্ট্রাক্ট করতে পারে। যার হচ্ছে নর্মাল ছোটো স্টুডিও, একটা মোটামুটি স্ট্যান্ডার্ড ক্যামেরা, আর একজন অ্যাসিস্ট্যান্ট, আর নিজের প্রেসের খুব একটা চাকচিক্য নেই, কিন্তু ছবিটা ভালো তো তাকে খুব একটা বড় অর্ডার পাওয়ার কথা নেই। সেই হিসেবে ও তাও নাম ছিল বলে সার্ভাইভ করে যাচ্ছে। ওর কাছে আমি ওর ছবি আমি সিলেক্ট করতাম, যখন পুরো ছবি তুলাম তো ওয়েডিংয়ে আমার কাছে এনে ফেলে দিত, আমি ওখান থেকে 250 ছবি বাঁচতাম। বাছাই পর্বটায় আমার সঙ্গে ওর মিলে, এই জন্য ও কাউকে দিয়ে কাজটা করাবো, বাছাইটা আমাদের যাতে ও ব্যস্ত থাকতো, তো বসে তো ওর পক্ষে ছবি বাঁচা সম্ভব হতো না, ওই বছরটা আমার কাছে দিয়ে বাকি যা সাইজ করা, এডিট করা টুকটাক সেগুলো আমি করে নিতাম। মেন কাজ ছিল বাছাই করা, কোনটা ভালো কোনটা ভাবতে হবে সেইটা আমি করি, সেটা মিলে যেত। সেই হিসেবে আমার একটা ধর একটা 800 ছবি তুলা, সেখান থেকে 250 ছবি আমি পাচ্ছি, ওখানেই একটা তোর মাইন্ড ওয়েল ট্রেন হয়ে যেত। ফ্রেমিং বাছাই, ফ্রেমিং সেন্স কিন্তু অনেক কনসেপ্ট ক্লিয়ার, সেটা ওর সাথে থেকে আমার কাছে। ওই ধরনের যারা ফটোগ্রাফার তারা হচ্ছে ওয়েডিংয়েও কাজ রাখতে পারত, ছাপ রাখতে পারত, যদি ও বাইরের কোনো জায়গায় কাজ করে। কারণ নিজস্ব অনেক আরও আলাদা করে কাজ করার ইচ্ছে ছিল, টাকার দরকার, তার জন্য ওয়েডিং। হ্যাঁ, মানে ফটোগ্রাফি এমন একটা বিষয় যেটা তোমাকে একটা একটু অর্থনীতি যদি স্ট্রং থাকে তবে তুমি অবশ্যই চলে যাচ্ছে কৌশল্যা, একটা চলে যাচ্ছে স্টেডিয়ামের দিকে। ওইখানে আমি মুহূর্তের মধ্যে ডিসিশন, গাড়ি কোন দিকে ঘোরা উচিত, ওটাও আমি ডিসাইড করে নিতে পারি। আমি এটাই বলতাম প্রশ্নটা, যে আমি একদম আমি রাস্তায় গেলে আমার নিজেরই গন্ডগোল হয়ে যায়, এদিকে যাবে এদিকে, এই সিদ্ধান্ত নিতে আমারও অনেকটা সময় লেগে যায়, কিন্তু তুমি সেইভাবে মানে আমারও ওই জাস্ট ঘুরে দিলাম, ধর এই পাশ থেকে ওইখানটাতে প্রচুর ভিড় থাকে, হ্যাঁ হয়তো সেই টাইমটা এই পাশ থেকে প্রচুর গাড়ি আসছে, আমার সুবিধা হলে এদিকে গাড়ি ঘোরানো,
আমি তখন এদিকে গাড়ি ঘুরে নিই। আর একবার ঘুরে নেওয়া মানে তোমাকে ভাই ওদিকেই যেতে হবে, তুমি ওখানে আবার ইউটার্ন নিতে পারো, ওদিকে যেতে হবে ব্যাস। তখন পুরো ফোকাস হয়ে গেল, আমি সেই বারবেটিয়াতে ফোকাস করলাম। আর যে অত লম্বা রাস্তাটা বারবেটিয়ার টার্নিং আসা অবধি আমি ক্যামেরায় হাত ফাত কিছু নিই, আর স্ট্রেট গাড়ি চলে গিয়ে ওই জোনে ঢুকে যাওয়ার পর তখন এবার গাড়ি স্পিড স্লো হয়ে যায়, আমার ক্যামেরা হাতে উঠে যায়, আস্তে 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 দেখা সব আমি থেমেই যাই, এমন থেমেই যাই যে আর ওখান থেকে নড়তেই পারি না। এবং তুমি তো মানে গাড়ি চালাতে গেলে তোমাকে গাড়িটা চালাতেই হবে, এবং তুমি তখন দেখতে পারবে না, দেখতে দেখতে যাচ্ছ না, এইটা তুমি করতে ওই রাস্তায় হয়। মানে যেখানে ভিড় একটু কম। তাও একটা সাবকনসিয়াসে গাড়ি পিছন থেকে সবসময় একটা টেনশন হয়। হ্যাঁ ওইটা তো থাকেই, মানে পিছনে কেউ হর্ন মারছে, মানে অন্যের ডিস্টার্ব হচ্ছে, আমি যে দাঁড়িয়ে আছি আমার মনে হয় অন্য ডিস্টার্ব হচ্ছে, এটা তো হওয়া উচিত নয়। মাঝ রাস্তায় দাঁড়িয়ে হঠাৎ করে কেউ কিছু বলে দিল তখন আর চাপ হয়ে যায়। সবাই আমি একমাত্র এক পিস হচ্ছে রাস্তায় থাকি, যে হচ্ছে ক্যামেরা নিয়ে ঘুরছে, বাকি সব যে যার কাজে যাচ্ছে, তা সবাই তাড়ায় আছে, বিশাল ব্যস্ত। আমারই একমাত্র রাস্তায় এমনই একটু গাড়ি, আমার কোনো তাড়া নেই। মানে ওটা ওদের কাছে হয়তো জেলাসিরও ব্যাপার হতে পারে যারা না। হ্যাঁ আর একটা জিনিস আমি যেটা দেখলাম যে বেরিয়ে সবাই একবার তাকাচ্ছে এবং কিছু একটা মন্তব্য করছে, হ্যাঁ মন্তব্য করছে, হয় মন্তব্য করছে, না অনেক কিছু বলার আছে বলতে পারছে না। আমি এটা দেখছি অনেককেই যে একবার অন্তত মানুষ ফিরে তাকাচ্ছে, মানে এইটা তুমি কিভাবে না? ওটা কিছু করার নেই, ওটা হবে। তবে এখন ইউজ টু হয়েছে, এখন আমিও ইন্টারাক্ট করি, এখন আমিও কথা বলি, এখন আমিও কথাবার্তা বলি, মানে টাইম স্পেন্ড করি সব কিছু, যেটা আগে একদমই যখন তোর সাথে প্রথম বেরোচ্ছি এখন তো ভালোই কথা। আর এমনি তোমার এই গাড়িটা চালানো কতদিন হল, মানে হ্যাঁ 1 বছরের উপর হয়ে গেছে। মানে আমি তো দেখেছি মানে এটা বানানো মানে এটা নিয়ে দুটো পুজো, বানাতে দেওয়া হয়েছিল লকডাউনের সময়টা, সেকেন্ড ওয়েভে বানানো হচ্ছে। আর 2022 থেকে ফুটেজে সেটা কাজের হয় একটু mistake হয়ে যায়। আমি শুরু করে দিলাম কিন্তু ভেবেছিলাম আমি অন্য রকম ভাবে, কিন্তু এই কথা প্রসঙ্গে চলে আসছে সেটা। এবং এবং তুমি কাজে থাকো, এবং একটা মানুষের তো কাজ করতে সবসময় ভালো লাগে না, যতই প্রফেশনাল হোক তবুও একটা সময় মনে হয় না আর একটু ভালো লাগছে না, একটু অন্য কিছু করি, এবং তখন তুমি কী করো? এমনই তো আমার ছবি সংক্রান্ত আর মানে ইন্টারভিউ বা সিনেমা, ভালো সিনেমা কিছু হয়ে গেলে সেটা দেখি। তারপরে নানান ইন্টারভিউজও মানে আমারই ক্যাটাগরি, মানে আমার লাইনেরই ইন্টারভিউ হয়, কিছু ভালো পার্সোনালিটি তার নিজের লাইফের সম্বন্ধে বা ফটোগ্রাফি লাইনের কিছু কিছু টিউটোরিয়ালও চলে আসে অনেক সময়, চোখে পড়ে সেগুলো দেখি। মোস্টলি ইন্টারভিউ, মানে 90% আমার ইন্টারভিউতেই টাইম, লং ইন্টারভিউ, 1.5 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টার ইন্টারভিউ যাবে। মানে কেমন পার্সনদের ইন্টারভিউ দেখো, কেমন মানুষদের? মানে সব রকম ফিল্ডে, মানে স্পোর্টস থেকে শুরু করে সিনেমা, স্পোর্টস, সিনেমা, পলিটিশিয়ান, মানে সব। পলিটিশিয়ানটা তুলনামূলকভাবে সব থেকে কম, কম, ওরা খুব একটা ইন্টারভিউ দেয়। পপুলার মানে পলিটিশিয়ান খুব একটা নেই এখন, যাদের কথা শুনতে ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ সেরকম এটা- ব্যাপার নেই। স্টার্টআপের কুণাল জানেন, দেখো কুণাল কামরার কিছু এপিসোড আছে আচ্ছা, পলিটিশিয়ানদের উপরে, সেগুলো ভালো লাগে। আর এখন সব থেকে বেশি দেখছি লার্ন টপের গেস্ট ইন দ্য নিউজ রুম, লালানটা ওই তো সমদেশ, ওর নাম কি সমদেশ নাকি জানো, সন্দেশ, সন্দেশ, হ্যাঁ, ওর সন্দেশের ইন্টারভিউ, দেখি, হ্যাঁ সন্দেশ। আমি ওটাও দেখি। আর তুমি? সন্দেশের বলে দেখি না, আমি দেখি ও যখন কোনো ইন্টারেস্টিং পার্সন বেরিয়ে গেছে, আমিও ওই পার্সেন্টের উপর ডিপেন্ড করে আমিও দেখি। আমি লাস্ট যেটা, হ্যাঁ ওই সমদেশ,
আনফিল্টার যেটা করে, একটা দেখেছিলাম, আনফিল্টার আমি দেখি। রাহুল গান্ধীর একটা ইন্টারভিউ দেখেছিলাম এই ভারত জোড়ো যাত্রার সময় যে লাইভ যেটা করেছিল। সিনেমা পার্সোনালিটিতে দেখেছিলাম যে আমিও দেখেছি সিনেমা পার্সোনালিটি, ওইগুলো সিনেমাগুলো হচ্ছে। ইতিহাস গাড়ি শেষ করলাম লালন টপে, লাগলো 2.5 ঘন্টা একদম pure। আর একটা আছে তুমি যেটা দেখতে পারো, সেটা হচ্ছে রণবীর শো হ্যাঁ, দেখো। আমি গানের স্লোটা দেখি। ওরও আমি দেখি হচ্ছে ওই পার্সোনালিটি বেসিসেই দেখি। লালন টপে যেটা সবথেকে বেস্ট ওদের ব্যাপার হচ্ছে ওরা ভেরিয়াস ফিল্ড থেকে ওরা নিয়ে আসে, মানে আর্কিওলজিস্ট থেকে শুরু করে পলিটিশিয়ান থেকে শুরু করে ফিল্ম অ্যাক্টার, এমনকি যারা পোস্টমর্টম করে সেই মহিলাকে পর্যন্ত নিয়ে এসে 50 মিনিটের ইন্টারভিউ করে। এটা কেউ ভাববে? হুম, মানে ওরা তো অনেক কিছু দেখে। হ্যাঁ সেটাই এবার ফরেন্সিক ডাক্তারকে নিয়ে এসেছিল, মানে ইন্দিরা গান্ধীর পোস্টমর্টম করেছিল, তাকে নিয়েছে, ভাব কত কিছু দেখেছে কত। আরুষি হত্যাকাণ্ড ও পোস্টমর্টম করেছে। তারপর রাম মন্দিরের যে খনন কার্য যে ছিল আর্কিওলজিস্ট, ওকে একদিন এনেছিল। ওদের আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ওরা কোনো লিমিটেড নয়, ধর 1 ঘন্টার একটা শো ওরকম নয়, যতক্ষণ চলবে চালাবে, সে 2.5 ঘন্টা 3 ঘন্টা অবধিও যেতে পারে। বিকাশ দিব্যকৃতি স্যারের ইন্টারভিউটা বিশাল বড়। কিন্তু তোর দেখলে তুই একদম ও বিকাশ দিব্যাকীর্তি, ও হ্যাঁ আমি ওর ভীষণই দেখি এবং ওর হ্যাঁ ক্লাসগুলো দেখেছি, আমিও দেখেছি। বিশেষ করে এই 4টে এপিসোড ফিলোসফি, ওটা যদি কেউ দেখে নেয় তার লাইফের অনেকটা জানা হয়ে যাবে, অনেকটা আমিও দেখেছি বেশ কয়েকটা। আর একটা হিন্দি সাহিত্যের ওপর একটা কলেজে না কোথাও গিয়ে স্কুলে গিয়ে দিয়েছিল। হ্যাঁ, ও তো নানা জায়গায় সেমিনার হয়, লেকচার। আর সে সিনেমা দেখলে তুমি কেমন ধরনের সিনেমা দেখো? মানে সবার তো এক ধরনের। আমার এখন যে পেজটা চলছে বা ওটাই মোস্টলি ওটাই চলছে, সেটা হচ্ছে ধর ওই সিম্পলিসিটি, মানে সম্পর্কের উপরে। এখন যেটা মালায়ালাম ইন্ডাস্ট্রি সব থেকে ভালো করছে। রিসেন্ট করে সিনেমা দেখলাম মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, হিন্দি ডাব অবশ্যই সোনি লিভ টিভি আছে, মানে মিনিমাম বাজেট, আর একদম ওখানকার লোকাল অ্যাক্টার দেখলে বোঝা যাচ্ছে ওরা হচ্ছে লোকাল। সাবজেক্ট সব মানে হ্যাঁ হয়ে দেখতে হয়। না, আমি হিন্দি ডাবটি দেখি, যেগুলো অ্যাভেলেবেল সেগুলোই দেখি। কোথা থেকে দেখো? আমি জিও ফাইবারটা নেওয়ার পর ওইগুলো আমি পেয়েছি, সোনি লিভ আছে, জি5, সোনি লিভ, ডিজনি হটস্টার, এই তিনটে নিয়েছি। ওদের প্রচুর মালায়ালাম সিনেমা আছে নতুন, ওদের নিজস্ব লোকেশন আর কালচারকে এত সুন্দর ইউজ করে, দেখলে আমাদের বেঙ্গলও কিন্তু আছে এখনো শুধু, কিন্তু ওই দিকগুলো কেউ যায়নি। এবং ওদের আমার যেটা খুব ভালো লাগে সিনেমাটোগ্রাফির কাজটা, এবং ওরা খুব এডিটিংটা এত কি করে করে বাবারে বাবা, ওদের এডিটিং লেভেল দেখলে আমি মানে সিনেমাটোগ্রাফি বলতে তুই কি বলতে চাই, মানে ভালো মন্দটা কি সে বিচার করছিস? ভালো বলতে হচ্ছে মানে ফ্রেম ঠিক করে নেওয়া, তারপর হচ্ছে অ্যাকশন সিনগুলো যেভাবে ওরা দেখায়, মানে মনে করে যে একটা থ্রিলার দেখাচ্ছে। থ্রিলারের সময় যে ক্যামেরাগুলো করে সেটা তো নর্মাল ক্যামেরা তোমার করলে হবে না, এটা সাসপেন্স রাখতে হবে, সেই তোমার ক্যামেরার মধ্যেও রাখতে হবে এবং ফ্রেমের মধ্যেও রাখতে হবে। মিউজিক, সেটা তো সিনেমার ক্ষেত্রে মিউজিক তো ভীষণ বড় একটা পার্ট। ফ্যামিলি ড্রামা, মানে ফ্যামিলি ড্রামা জনারের যে সিনেমাগুলো, ওতে সিনেমাটোগ্রাফি বলতে ওরা কোনো পাকামি নেই। তুই বিপ্লব একটা বেসিক যদি ফ্রেমিং সেন্স থাকে, তাতে যে শ্যুটটা করবি তুই ঠিক সেম সিম্পলিসিটিতে ওরা চেষ্টা না, একদম হাই ড্রোন শট নিচ্ছে না, কিছু অ্যাবস্ট্রাক্ট ক্যাপচার করার চেষ্টা করছে। খুব রেয়ার একটা জায়গায় রিফ্লেকশনের ম্যাজিক দিচ্ছে, খুব রেয়ার, ওভার ইউজ কিছুই করছে, বাকি নর্মাল মোটামুটি যা হচ্ছে যা ঘটছে একটা বেসিক রুল ফলো করে ওরা চলছে। আর বাংলায় যেটা কী করে, তার নানা রকম স্লো মোশন ইউজ করবে,
নানা রকম কালার টোন ইউজ করবে, অ্যামেচার কালার টোন, মানে প্রিসেট হয় না, আমরা যেমন ভিডিও মেকার যারা প্রিসেট ইউজ করে করে কালার গ্রেড করি, ওই কালার গ্রেড ওরা একদমই ইউজ করে, যেটা বাংলা ওয়েব সিরিজ বা সিনেমাতে ইউজ এক টোনে ফেলে দেয় সব। আর ওদের পুরোপুরি একদম সিনেমাগুলো দেখলে তুই ডিফারেন্সটা বুঝতে পারবি, সত্যি দেখাবো। যদি তোমাকে বলা হয় যে তোমার মানে সব মিলিয়ে সব সময়ই ধরে যে বলা হয় যে তোমার প্রিয় দুটো সিনেমার নাম বলা হয়, তাহলে তুমি কি বলবে? মানে খুবই প্রিয়, যেটা তুমি বারবার দেখো এবং যেটা দেখে তুমি বোর হও না কখনো। পথের পেছনে দু নম্বরটা স্পেসিফিক কিছু বলা যাবে না, ওটার অনেক সিনেমাই আছে প্রচুর বাকি, যেমন তার মধ্যে পিকু একটা আছে, পিকু আমি নির্দিষ্ট সময়ের অন্তর একবার আমি দেখেছি, ওটা আমার সিস্টেমের মধ্যে। আরও অনেক, মানে কী বলবো, ZNMD আছে, একটা টাইমে প্রচুর বার দেখেছি, এখন অনেকদিন অবশ্য দেখি। রোড ট্রিপের উপর সিনেমাগুলো আমার বেশি ভালো লাগে। হ্যাঁ, ওটা আমার খুব ভালো লেগেছে। ইরফান খানের মোটামুটি আমি সবই বারবার দেখি, বারবার দেখার মতোই সব বারবার দেখার মতো সিনেমা। সিনেমা সব কটা, মানে যে ইরফান খানের সিনেমা মানে আমার মনে হয় যে একবার দেখলে মনে হয় না। নেমসেক দেখেছো? মানে পিক টাইমে মারা গেছে। নেমসেক দেখেছো ইরফান খানের? অনেকদিন আগে, মানে তখনও অতটা সেন্স তৈরি হয় ভালো বলতে, দেখবো মনে করার। নেমসেক, হ্যাঁ দেখো একবার দেখো। আর ইরফান খানের ছেলেও খুব ভালো কাজ করছে, ওকেও একটু অন্যরকম লাগে। হ্যাঁ আমার মনে হয় ও একটু অন্যরকমভাবেই কাজটা করবে। আর বাবাকে যে ফলো করে সেটা পরিষ্কার বোঝা যায়। হ্যাঁ, বাবাকে ফলো করে, বেরোনোটা চাপের। হ্যাঁ ওরকম একটা বাবা। কালা দেখো ওই ওর অ্যাপিয়ারেন্স দেখি, অ্যাক্টিং দেখি, ওই যে মিডিয়ার সামনে যে ওর অ্যাপিয়ারেন্সটা, ওটা মোটামুটি ওর বাবার সঙ্গে অনেক মিল আছে। সেটা ওর চাইতে হোক না চাইতে হোক, স্বাভাবিক, সেটাই স্বাভাবিক, সেটাই ওদের নেগেটিভ জায়গা, ওটাই ওইরকম বাবার যখন ছেলে হিসেবে যখন একই জায়গায় নাম করতে চায়, তখন ওদের ওরা চাপ, এক্সট্রা প্রেশার, যেটা ইরফান খানের ছিল। আমার যেটা মনে হয়েছে যে ও কিন্তু ওর বাবার মানে ও বাবাকে খুব একটা ব্যবহার করেনি যে আমার বাবা ইরফান খান। না সেটা তো ও কিন্তু ওই জায়গাটার নিচে, আমরা যারা দেখি, আমরা সবসময় ইরফানের ছায়া ওর মধ্যে। হ্যাঁ আমি সেটা দেখছি, কি বলতো, ওরা বলে লাভ, অস্বীকার করে লাভ। এবং আমি দেখেছি তো, এবং কোথাও ওর গলার কণ্ঠস্বরটা অনেকটা ওর বাবার ফিল পাওয়া যায়। আমি না দেখেই তো বলছি, আমি ওর দেখলেই, ওর হাঁটা চলা দেখলে তো। আর এমনি পড়ো, মানে ইদানিং কি পড়লে? পড়াশোনা বলছি, পড়েছো? পড়াশোনা মানে স্কুলের পড়াশোনা? না স্কুলের পড়াশোনা আমি বলছি না, মানে আমি বলছি যে এমনি যেমন কেমন গল্পের বই পড়ে, এমনি তুমি বই পড়া স্টার্ট হয়েছে এই ফেসবুক বন্ধ করার। ও আমি একদম বই, আমার অ্যালার্জি আছে বই, সেটা স্কুল লাইফ থেকে। হ্যাঁ তোমার আমি স্কুল পুরোপুরি লাইফে ভিজুয়াল পারসন, আমি দেখতে শুনতে হবে, বলতে একদম ভালোবাসি না। ইদানিং খুব বেশি বলছি, জানি না ওটা ভালো না, ইদানিং একটু বলাটা বেড়ে গেছে। এমনি তোমার ছোটবেলাটা কেমন কেটেছে? ছোটোবেলা 7 বছর কোয়ার্টারে ছিলাম, ঘরের সামনে দুর্গা পুজো, জগন্নাথী পুজো, কালী পুজো, সব পুজো 7 বছর কাটিয়ে সেটার টাইম স্পেন্ডটা বলছি আমি। ক্লাস 3 থেকে ক্লাস 4 থেকে ক্লাস 2 হবে তো, ক্লাস 2 থেকে ক্লাস 6 ওই টাইমে আমার স্পোর্টস
স্পোর্টসের টাইম, আঁকাআঁকির টাইম, খেলাধুলোর টাইম, ম্যাচের টাইম, চাইল্ডহুড বলতে এমনি তোমার যদি পছন্দের খেলা কি ছিল? ক্রিকেট। ঠিক আছে। আমার ডাক নাম ছিল জন্টি রোড। ফুটবলার? না আমি চিনি না। রোডসের নাম ছিল না বলে না ঘুরতে যাচ্ছি বলে না স্টেডিয়াম সাউথ আফ্রিকার ক্রিকেটার, ও ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার। যাই হোক, আমি ক্রিকেট খুব একটা দেখি না। সে বুঝতে পারলাম জন্টি রোড ফুটবলার। না আমি এটা সত্যি মিমস হয়ে গেল। না, ক্রিকেট আমি খুব একটা দেখি না। আর পুরনো প্লেয়ার যেটুকু চিনি সেটা ভারতীয়দের চিনি, তাও পুরোটা ভালো করে চিনি। হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। না এর জন্য আমি লজ্জিত বোধও করি না যে আমি ক্রিকেট দেখি না বা আমার লজ্জা লাগছে, এরকম কোনো ব্যাপার না। অনেকেই বলে নলেজ মেসি, রোনাল্ডো, আমারও ওই মানে খুবই যে ফুটবল দেখি তাও কিছু না, খুব ওয়ার্ল্ড খারাপ। কাপে দেখতে ভালো লাগে ফুটবল ম্যাচ। হ্যাঁ ওই আমিও ওয়ার্ল্ড কাপ, দুটোই ওয়ার্ল্ড কাপই দেখতেই ভালো লাগে। তারপরে আর কোনো ম্যাচ ট্যাচ T20 ফি20 আমি কিছু দেখি না। দেখতে ভালো লাগে। সচিন গড। আর যেটা আমরা যে জেনারেশনের যে সময়টা কাটিয়েছি, আমরা সবই ভালো খেলতাম, সবই খেলতাম, সবই ভালো খেলতাম, কিন্তু সব থেকে মজা পেতাম ক্রিকেট। ইংল্যান্ডও প্রচুর ভালো খেলতাম, মাসুইও প্রচুর ভালো খেলতাম, তারাচামিও প্রচুর ভালো খেলতাম। মানে তোমাদের সময় ওই খেলাগুলো ছিল, লুকোচুরি এবং প্রচুর মোটামুটি খেলতাম। আমাদের সময়টাও আমরা পেয়েছি ওই খেলাগুলো। এখন তো সব ভিডিও গেম। হ্যাঁ এখন তো সব ভিডিও গেম, কেউ বাইরে বেরোতেই চায় না ছেড়ে। পাবজি থেকে শুরু করে PUBG টা বোধহয় একটু ডাউন হয়েছে, সেভাবে শোনা যায় না। ফ্রি ফায়ার। এখন তো রিলস আর ফেসবুক রিলস আর ইনস্টাগ্রাম রিলস এই হচ্ছে। আর এমনি পড়াশোনায় স্কুলের পড়াশোনা, হ্যাঁ ওই তো ক্লাস 7-এর হাফ ইয়ার অব্দি রেগুলার, ওখানে কাট লং কাট হয়েছে একদম। তারপর একদম অনেক কিছু হয়ে যাওয়ার পর, একটু স্টেবল হওয়ার পর প্রাইভেটে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস। মানে সেইটা কবে, কত সাল? সালবার মনে হয়। পরীক্ষার টাইম এসে গেছিলো, পড়েছি, দিয়ে দিয়েছি। সাল পড়েইনি, 7 দিন 8 দিন করে অত নাম্বার পেলে আমি ভাবতেই পারি না। বাংলায় তো 200-র মধ্যে 120, ও না পড়ে শুধু পাঠ্যপুস্তকগুলো না এমনিতে এমনি কত ওই বানিয়ে বানিয়ে লেখার যে ব্যাপারটা, না দিয়ে সুন্দর একদম লিখে ভুলভাল কিন্তু কিছু লেখেনি। দুবার প্রাইমারি এমনি হাই সাবডিভিশন নাম্বার ছিল দুবারই ফেল করেছি। দুটোতেই, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। দিয়েছে, এটাই অনেক বড় ব্যাপার। দেওয়াটা একটা সে গল্প। আমরা তো সে পৌঁছে গিয়ে সেন্টারে গিয়ে আমার সিটে বসে আসে এক চপ। একবার তো গাড়িতে বসেই দিয়েছি, ভিতর অব্দি পৌঁছাতে পারি বলে রেখে মার্কশিট বলবো। করা যায় কখন, হয় না, ফাঁকা হয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ। ডিসকোয়ালিফাই হয়ে যাচ্ছে। তারপর কাজের চাপ এত বেড়ে গেল, আমি আর চাকরি করার আর কি হবে, ঘরে কাজ, ঘরে বসে কাজ করছি আর এদিকে কিছু হয়ে যাবে। কাজ তো অনেক বেড়েও গেল। তারপর আস্তে আস্তে এইচএসটা কাজ করতে করতে দিয়েছি। তুমি মানে তুমি গ্র্যাজুয়েশনটাও করেছো? গ্র্যাজুয়েশন এইচএস অবধি? আর এমনি ছোটবেলায় তোমার খাওয়া দাওয়ার হ্যাবিট কেমন ছিল? মানে খাওয়া দাওয়া ভালো তো তাই। মানে ছোটবেলা থাকলে বাচ্চারা যেমন ওদের কোনো খাওয়ার এটা থাকে না, এটা খাবো না, এটা কিছু কিছু থাকে কিন্তু অতটাও থাকে না। আমার খাওয়া খাওয়া থাকে না, মানে ওটার থেকেও আমার একটা ফেভারিট ডিশ ছিল, সেটা হচ্ছে দুধ কলা মুড়ি। দই কলা মুড়ি। একদম হেভেন হেভেন, সাটা স্যাট উড়ে যেত সব। না দিলে মুড়ি শুধু পড়ে থাকবে। প্রচুর খেয়েছি, এখন বন্ধ, খাওয়াই বন্ধ। না এমনি বাইরের খাবার, যেমন বাইরের খাবারের বাচ্চাদের একটা হুম? ঘরের সামনে পুজো হতো, হুম। মানে একটা ইনসিডেন্ট বলছি তাহলে বুঝে যাবে খাওয়া, বাইরের খাবার গল্প করে।
বাইরের খাওয়া মানে তখন তো টাকা পয়সা হাতে থাকা তো মানে না বললেই চলে। ঘরের সামনে দুটো এগুলোর দোকান টোকানে বসে সেই প্রথম বোধ হয় মামা এসেছিলো কোনো কারণ, যেহেতু একটু শান্ত হয় 20 টাকার একটা নোট দিয়েছিল শুধু এনজয় করার জন্য। স্যারটা কত ওই 98 হ্যাঁ অনেক। তা সেটারও কোনো আইডিয়া ছিল না, 2 টাকা মানে যে অনেক সেটাও কোনো আইডিয়া নেই। টাকা পেয়েছি কিছু খেতে হবে, আর একা তো খাওয়া যাবে না সেই সময়। মিনিমাম আরও 3টে বন্ধু আছে, কি ডিসাইড হলো যে এগরোল খাওয়া হবে একটা, তো আমি খাওয়াবো। তো বাড়ির সামনে যে এগরোলওয়ালাগুলো ছিল যেগুলো প্যান্ডেলের সামনে বসে, ঘরের কাছে এরকম এটা ধর ঘর, তো সামনের বাড়িটা প্যান্ডেল, তার সামনে দোকান বাড়িটা দোকান, সেখানে দাম বেশি, 2 টাকায় 4 জনের হচ্ছে না। তো খুঁজে খুঁজে মোড়ের দিকে একটা রাস্তায়, যে মোড়টা ধরে ক্রস করে এলি ওই মোড়ে একটা দোকানে করা হলো একটু কম, 5 টাকা করে। সেই পুজোয় খরচা করে বাইরে খাওয়া বছরে তো একবার, তারপর আমি পুজোয় কিছু খেয়েছি বলে আমার মনে নেই, প্রায় 5 জন লাস্ট 5 টাকা করে একটা করে এগুলো 4 জনে খেলাম, সেলিব্রেট হয়ে। আর আরেকটা গল্প আছে স্কুলে, অনেকে বাড়িতে টাকা ফাঁকা দিত, 10 টাকা 5 টাকা দিত টিফিনে খাওয়ার। আমি টিফিন নিয়েও যাইনি কোনোদিন, পয়সা তো ছেড়েই দিত। তাহলে কি তুমি খেতে কি? এরোর নিয়ে খাওয়া, খেলাই তো মেন টার্গেট, খাওয়া খাওয়া খেয়ে টাইম নষ্ট করতে খেলার টাইম বেরিয়েছে। এবং মাঠে ঘুরতে ঘুরতে, জিবলি স্কুলের মাঠে ঘুরতে ঘুরতে 2 টাকার একটা কয়েন পড়েছে, সেই 2 টাকা তো মাঠে কুড়িয়ে পেয়েছি, টিফিন টাইম অটোমেটিক্যালি আশেপাশে 2-3 জন আরও থাকবেই, দিয়েছি আমি, কিন্তু ওরা আমার নয়। মানে আমাদের ভাগছে। স্কুলে কোনোদিন আমি ঘুগনি খাই দিয়েছি, বিশাল নাকি টেস্টি ঘুগনি, 2 টাকা পাওয়া গেছে 8 আনা করে প্লেট। আমি একটা আবার শুরু করেছি। আবার 4 সেই দোকানে গেলাম, 2 টাকা দিলাম, 4 প্লেট ঘুগনি, চীনামাটির যে বাটিগুলো হয়, না তো মটর তো ও হ্যাঁ, চীনামাটির এখন তো ইয়ে হয়ে গেছে, চীনামাটির প্লেটে করে দিত। এই তো এরকম ঝোলটা হচ্ছে মানে স্বর্গীয়, হ্যাঁ মটর ফটর ঝোল, তাকেই আবার চামচ দিয়ে খাওয়া। শব্দ তৈরি হতো চামচ আর চীনামাটির কথা। নানা রকম ব্যাপার। মানে দোকানে দাঁড়িয়ে প্রথমবার খাচ্ছি ওখানে স্কুলে, নাহলে এতদিন তো দেখেই গেছি সব ওখানে ভিড়, সব 11, 12 বা বড় লোকদের ছেলেমেয়েরা ওখানে গিয়ে খায়। আমরা 2 টাকা খেয়েছি যখন, চল আজকে সেলিব্রেট, সেই খাওয়া ওই হয়ে গেল গল্প, স্কুলের কিনে খাওয়া গল্প শেষ। আর বাকি কেউ না কেউ চাউ নিয়ে যেত, একটু একটু করে সবাই নিয়ে নিত। আর একটা ছেলে ছিল, সে আবার টিফিন নিয়ে যেত লোকেরই জন্য, সে নিজে খেত। ওই জন্য আগেই জিজ্ঞেস করে নিয়ে যাওয়া হতো যে তুই কী এনেছিস আজকে, কেন ও তো খাবে না, খাবো আমরাই জিজ্ঞেস, আমাদের দায়িত্ব জিজ্ঞেস করে কী এনেছিস। আর একটা সেটা হচ্ছে বিষয়, যেটা হচ্ছে সেই সময় তো তোমাদের খেলতেই হতো, খেলাধুলো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ খেলতে, এছাড়া আর বাড়ি তখন তো তোমাদের সময়টা কি টিভিটা আসছে, মানে টিভিটা তখন সাদা কালো কি ঘরে ঘরে? তারও গল্প সেই 90s আমি ওটাই জানতে চাইছি, মানে টিভি তখন একটা আলাদা ব্যাপার, সেই সময় সাদা কালো টিভি, এবং সবাই রাখতে পারতো না টিভিটা ঘরে, না, না। মানে সবার সে সময়। সেই টিভি, সেটাই তো বলছি যে টিভি যে ঢুকছে একজনের ঘরে। হ্যাঁ আমি আর সেটাই একটা শুনতে চাইছি। একটা গল্প আছে। গ্রামের লোক চলে আসে। এমনি টিভি কেনা হবে, হ্যাঁ তার যথাযথ কারণ থাকে, টিভি কেনা হোক, একটা কারণ আছে। সেটার কারণ হচ্ছে আমাদের ছিল হচ্ছে সেই DD7-এ, তখন তো একটাই চ্যানেল, বাংলা চ্যানেল, হ্যাঁ উত্তম কুমারের পরপর 7 দিন 7টা সিনেমা ফিল্ম ফেস্টিভ্যালের মতো। উত্তম কুমারের জন্ম মাস চলছিল, উত্তম কুমারের সিনেমা তো পাওয়াই যায় না। 7 দিন মানে তো সেই হাতে লটারি লেগে যাওয়ার মতো।
তখন ডিসাইড হলো টিভিতে না, ওই সুযোগ মিস করা যাবে না। আমাদের একটা ভাঁড় ছিল, একটা খুচরো পয়সা পয়সা জমানো হতো, বড় ছিল ভাঁড়টা। গুল্লাক সিরিজটা দেখেছিস? গুল্লাক সিরিজটা দেখেছিস? উল্লা গুল্লাক গুল্লাক না তুই দেখেছিস? দেখেছিস? বলে রাখ। ওই 8 সেদিন ভাঙা হয়েছে, 12 টাকা হয়েছিল, 1.5 টাকা বোধ হয় ভাঁড় থেকে উঠে গেছে। 3000-এ 3000 টাকা ছিল। দেখছি। তারপর রবিবার হতে চন্দ্রকান্তা 9টার সময়, তার আগে হতো মঙ্গলি, জঙ্গলপুর। শক্তিমান আসছে পরে এসে। পরে এসছে আমাদের সময়টাই তখন শক্তিমান, আমাদের সময় মানে তুমি শেষ হয়ে গেছে আমাদের সময়, সেপ্টেম্বরটা শেষ হচ্ছে। আমরা কিন্তু মোটামুটি দেখেছি, তুমি বলে হ্যাঁ, আমরাও দেখেছি, কিন্তু তখন আমরা- রিপিট হয়তো, হ্যাঁ রিপিটটাই হয়তো দেখেছি। সেখান প্রায় 2001-2তে শেষ হবে। তাই কি? 1-2 কি শেষ হয়ে গেছে? তাহলে তখন তো আমাদের বয়স কত? না। আমার যদি 4 তখন 4। আমরা ক্লাস 5-6 পর্যন্ত, না 2004-5 হুম। 5-6 এর পরে আর দেখতে পাইনি, বন্ধ হয়ে গেছে। তারপর আস্তে আস্তে ওদের গল্পটাই শক্তিমানই লাস্ট, টাইম বড়। তারপর হিন্দিতে একটা হতো ওম নমঃ শিবায়, ওটার বিশাল প্রেস ছিল, রাত্রিবেলা হতো। আর তারপর ছিল জয়বীর হনুমান। হ্যাঁ ওইটা আমি দেখেছি, মানে ওইটা আমি ব্যাস ওই জয়বীর হনুমান দিয়ে লাস্ট। তারপর ওই ন্যাশনাল টিভি প্রেস, কেবল লাইনের 12 ছিল। একটা প্রশ্ন, যে এই যে যার শুরু দেখতাম আমি, বিশেষ করে বাংলাতে 6:30টার সময় একটা হাসির একটা হতো। রঙ্গবেন্দু। রঙ্গব্যঙ্গ, 10 মানে মিনিটের জন্য। হ্যাঁ ঠিক ওটা কিন্তু দেখতে এবার যে কি বলে ওটাকে, লোগোটা যেভাবে তৈরি হতো, আরো দাঁতটাই এত বড়, ওটা আমিও দেখতাম। টেলিভিশনের এন্টারটেনমেন্ট মানে তো ওই সব, আর চাইলেও কিছু পাবি না। আর এই যে তোমাকে যার জন্য সবাই চেনে, ছবি তোলা, এই শুরুটা কিভাবে হয়েছিল? এবং তোমার কবে থেকে মনে হলো যে আমি ছবি তুলবো, মানে নিজের ভেতরে একটা কনফিডেন্স তৈরি হলো? সেটা একটা বড় ঘটনা দিয়ে ঘটেছিল। সেটা কি বলেছিলাম? না বলো না। হ্যাঁ, ওই গান। ওই ধর ওই ঘরে বসা তো অনেক দিনই, আমার অনেকটা টাইম, মানে বাইরে জগতের সাথে কোনো সম্পর্কই ছিল না। হুম ফেসবুকটা খোলার পর স্কুলের ফ্রেন্ডসদের দেখতে পেলাম, তারা কীরকম দেখতে হয়ে গেছে। হুম তারা তো কোনো কানেকশন, মানে জিরো কানেকশন এটা হয়, বাইরে এই ঘরের বাইরে কী আছে তার কোনো আইডিয়া আছে। ওই চা বিস্কুট করে দিয়ে বাইরেটায় যে এই পাশটা দিয়ে দেখিস, এই পাশটা একটা বসার জায়গা আছে, ওই পাশটা, হ্যাঁ দেখেছি। তো ওখানটায় আগে ভরপুর একটা আড্ডা হতো, পাড়ার ছেলেরাই আসতো, তারা সব এখন ম্যারিড। না আমি আর বুঝতে পারলাম না। অনেক আছে, পর আসছে। কে দেখতে পারি সেটা ভালো লাগে। চলে যাবে, রাতে আর কিছু খাওয়া যাবে না। ওদের ওখানে ওই বিকেলের একটা জোর আড্ডা হতো, মানে অ্যাট্রাকশন ছিল, যাবতীয় ফেস ফিলিপ যা বল, ফেস বাস্কেটের করে যাই বল, অ্যাংজাইটি বল, ওই আড্ডাতে কেটে আবার যথারীতি ঘর মানে ওখানে ভিড় থাকতো, ওইখানটা পুরো ভিড়, সব বসে আছে। ফোন তখন মানে আসেনি মার্কেটে সেভাবে, আর এলেও সব ছোটো ছোটো ফোন, কোনো দেখার কিছু থাকতো না, সুতরাং আড্ডাই মারত। ওরকম হতো, একটা পাউরুটিওয়ালা আসতো, তারা কেক টেক থাকতো, কেক বিভিন্ন রকম বিস্কুট কিছু না কিছু কিনে খাওয়া হতো। আর ছোটো বাজে, আর ওই তো ইনকাম নেই, মোটামুটি চাঁদা তুলে খাওয়া হয়েছে। দেখো দেখি এটা কেমন লাগে।
এক পিস এটা ভালো, আমি খেয়েছি ওটা। হ্যাঁ, এগুলো টিউশন বাড়িতে দেয়। এইভাবে দীর্ঘদিন চলতে চলতে আমিও অনেকটা মেন্টালি অনেকটা ফিট হয়েছি তখন ওই আড্ডা ফাড্ডা চক্করে। আর আমার আঁকাআঁকি কাজ হতো, কম্পিউটারও তখন চলে এসেছিল, কাজ ফাজ প্র্যাকটিস এই যখন মাধ্যমিক এসে ওয়ার্কের ক্লাসে ছিল না, হ্যাঁ। ও তো আঁকতে পারে, এবারে সব খাতা এলো ওর কাছে, একে একে ওর পুরো মুখস্থ হয়ে মানে সেই নেতাজি ফেরো করে রেখে দিচ্ছে, অনেক কোনো দেখা দেখি আর কিছু নেই। আমাদের রবি ঠাকুর নেতা ওই সব সেই যে ছবি এঁকে এঁকে যে খাতা করে করতে হতো না, করে ও খাতা তো এত সুন্দর, ওর খাতা হাতের অক্ষর ডিসিশন ভালো, হলো লেখা ভালো, হাতের অক্ষর ভালো, আঁকা ভালো, সব ব্যাগ খুব। নিয়ে হাঁটতাম, একবারে বাইরে এত যেতে খাতা পারতাম না, ভর্তি। কিন্তু ওই সবার ছেলের খাতা রোডের কাছে আছে। ঘরের ওই বাইরেটা অব্দি যেতে পারতাম, কিন্তু বাইরে যাওয়া এত টোটোরও এত প্রচলিত প্রচলন না, না, ছিলই না। ছিলই না। এই কারণে বাইরে বেরোনো মানে মেন্টালি আমি ভাবিও নি কখনো যে বাইরে বেরোবো, মানে এতটাই আমি ঘরের মধ্যে ঢুকে গেছি না যে বেরোনো যেতে পারি, এটার আইডিয়া ছিল। চেয়ারটাই হচ্ছে main। দিয়ে আইডিয়া হলো যে একটা হুইল চেয়ার কেনা। তার আগে একটা প্ল্যান হয়েছিল যে দীঘা যাওয়ার, দীঘা যাওয়ার জন্য হবে, সেই সেই পারপাসে হুইল চেয়ার কেনা। দীঘা যাওয়ার এক সপ্তাহ আগে কলকাতা থেকে দাদা আর একটা দুটো বন্ধু মিলে ওরা কিনে আনলো। ওই চেয়ারটা আমার টার্গেট ছিল না, কেন যে একটু একটু হাঁটতো না, হুইল চেয়ার যদি কোনোদিন নেয় আর হাঁটার গল্প শেষ হয়ে যাবে, এই গল্পটাই বসাটা আর ভোরবেলা হাঁটলে একটু হাঁটলে কি শরীরটা ভালো থাকতো? হ্যাঁ, না হাঁটা ভালো থাকতো না, কিন্তু সময় মন নেই, হোল টাইম সেই বসা কাজ হয়ে গেল। হ্যাঁ। জল খুব বেশি না জল পানি দীঘায় গিয়ে যথারীতি আমার তো কোনো কাজ নেই, ছবি তোলা শুরু করে দিলাম। ওখানে গিয়ে যে ছবি তোলাটার আমার সাবজেক্টে কী থাকতে পারে, ওই বিচে সকাল 10টা 11টার সময় ম্যাক্সিমাম সমুদ্র তো রইলই, তার সাথে কী পাবো, লোকজন। ওই টাইমটা লোকজনই বেশি পাবে, নানা রকম লোকজন, কে গোলা খাচ্ছে, কে কিছু অন্য কিছু খাচ্ছে, কে টুপি করে বসে আছে, কোনো একটা ভিখারি বসে আছে। তুই জেনারেলি এই ছবিগুলি পাবি যদি আমাকে একটা জায়গায় বসে তুলতে হয়, আমি ওই রেঞ্জটাই দেখতে পাবো। স্বাভাবিকভাবে আমি সেই জিনিসই তুলছি। এবার আমি অজান্তে যেগুলো তুলছি সেগুলোকে আমি কেন তুলছি, একটা জিনিসে তুলছি তার মাথাটা আমি থেমে রাখার চেষ্টা করছি, যাতে না মাথা কেটে যায়। এইগুলো সেন্স তো আমার আছে, যেহেতু আমি ছবি আঁকতে পারতাম, আমার একটা বেসিক ট্রেনিং সেন্স আমার আছে, এখানে আমার আঁকাটা কাজ করে। অড ফ্রেমিং কিছুই হয় না, তার একটা লজিক আছে ফ্রেমিং, সেটা এসছে আঁকাতে। যখন আমি সিনারি আঁকতাম, যখন একটা গ্রামের দৃশ্য আঁকছি, তার ঘরের প্লেসমেন্ট, তার সাথে তার বেড়ার প্লেসমেন্ট, তার সঙ্গে কলা গাছের যে প্লেসমেন্ট, তার পাশে যে রাস্তার যে প্লেসমেন্ট, কিন্তু যেখানে খুশি তো বানিয়ে দিচ্ছি না, আমি নির্দিষ্ট একটা ছেলে রাখতে হবে। ইয়েতে আমি রাখছি, যাতে একটা ঠিকঠাক সামঞ্জস্য রেখে লাগে। তো সেই সেন্স তো আমার আছে। একটা লোককে যখন আমি রাস্তায় ধর একটা সিনারি ধরে লোককে পুট করবো, আমি এমন একটা জায়গায় পুট করবো যেটা নারকেল গাছটাকে গার্ড করবে না, যেটা ঘরের দরজাকে গার্ড করবে না, বেড়াটাকেও বাঁচিয়ে মোটামুটি ঠিকঠাক জায়গায় আমি প্লেস করে দেবো। ওই যখন আমি ছবি তুলছি 3-4 জন সাবজেক্ট একসঙ্গে থাকছে, মানুষ একসঙ্গে থাকছে, আমি সেইভাবে প্লেস করার চেষ্টা করছি, ওরা অটোমেটিক ব্রেন প্রসেস করছে। এবার পুরো দিনটা তো ওইভাবে ছবি তুলেই কাটলো। এবার যেটা ঘটলো, ফেসবুকের অ্যাকাউন্ট তো ততদিনে খোলা হয়ে গেছে, আর আমি গিয়েই ওখান থেকেই একটা ভালো গেঞ্জি পরে গেছিলাম, একটা সানগ্লাস করে, বিচের ধারে চুল উঠছে, একটা ছবি তুলিয়ে ডিপি চেঞ্জ করে দিই, মানে আমি জানিয়ে দিয়েছি আমি যে বিচে এসেছি, মানে ফেসবুকে হাওয়া গরম করে। আমি এত বছর পর বাইরে এরকম বিচে চলে গেছি, ওটা একটা ফেসবুকে মানে আমার ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ সার্কেলে একটা মানে একটা বেশ হই ব্যাপার। ভালো কমেন্ট লাইক করে ওই ছবিটাই পড়েছিল, ওই ডিপিটা প্রথম আমার সামনেটা পড়া ছবি।
ফিরে আসার পর ছবিগুলো কম্পিউটারে নিয়ে দেখলাম। তার মধ্যে এবার আমার সেন্স দিয়ে কোনটা ভালো ব্রেক হয়েছে, কোনটা খারাপ, আমি আঁকার সেন্স দিয়েই দেখছি ব্যাপারটা, সেই হিসাবে কম্পোজিশনগুলো দেখার চেষ্টা করি। তুই যখন এবার সবাই তো ফেসবুকে পোস্ট করবো ছবি, এবার আমারও টাইম এসছে, আমারও কিছু আছে পোস্ট করার, আমি দেখি পোস্ট করি। এবার পোস্ট করতে গিয়ে দেখলাম ক্যাপশন চাইছি, তুমি নাও দিতে পারো কিন্তু চাইছি, চাইছে কিছু তো লিখতে হবে। শুধু শুধু অ্যাড দীঘা, অ্যাড বিচ, সব ছবিতে গিয়ে কতবার দেবে? দেখি ছবিটার দিকে তাকালাম কিছুক্ষণ, ফার্স্ট ছবিটার কথাই বলছি, কি করলাম লেখা যেত। আমার যেটা মনে হলো দেখে, ছবিগুলোতে কনট্রাস্ট ছিল বেশ একটা, ধর একটা এমন ফ্রেম, দুজন সমুদ্রের জলের ঢেউ ফ্ল্যাশ করছে, দুজন দৌড়াচ্ছে, তাদের শুধু কোমর অবধি দেখা যাচ্ছে, শুধু পাটা দেখা যাচ্ছে, পা দুটো দৌড়াচ্ছে। আর মধ্যখানে একটা এমন জায়গায় একটা লোক বসে আছে, সে একটু বয়স্ক, টায়ার্ড, একটু সে মাঝে রয়ে গেছে, দুজনে ইয়াং ছেলে দৌড়াচ্ছে, তাদের কোমর অবধি কাটা, যে বসে আছে তার মাথা দেখা দেখা যাচ্ছে, এরকম একটা ফ্রেম হয়েছে। এবার আমি যখন ক্রপ করেছি, আমি আরেকটু কোমর অবধি আরেকটু কেটে দিয়েছি, যাতে একটু ব্যালেন্স হয়ে যাচ্ছে, কারণ ওদের আরেকটু পেট অবধি দেখা যাচ্ছিল যারা দৌড়াচ্ছিল, সেটাকে বাদ দিয়ে পোস্ট করলাম যে কেউ ক্লান্ত আর কেউ উচ্ছল, এই ধরনের যা দেখেছি আমি সেটাকে একটা ওয়ার্ডে কনভার্ট করে পোস্ট করি। এই হলো ফার্স্ট ক্যাপশনের জার্নি, এইভাবেই শুরু। দিয়ে ওই ক্যাপশনটা একটু অন্যরকম লাগলো, ন্যাচারাল, মানে সেই টাইমে ওই ধরনের ছবি পোস্ট হতো না খুব একটা ক্যাপশন সহ, যে একটা ছবির যে আবার একটা এরকম পয়েন্ট অফ ভিউ দিয়ে পোস্ট করছে, সেটা খুব একটা দেখা যেত না। আর এটাও তো বোঝা যায় কাঁচা খায়। এবার দীঘার ছবি দিয়ে ওরকম একটা ভালো সিরিজ হয়েছিল, খুব ডেপওয়ালা ক্যাপশন নয়, কিন্তু ছবিকে ভালোভাবে কমপ্লিমেন্ট করছিল ক্যাপশন দিয়ে। যথারীতি একটা টাইমে কী হলো, লোকজন রেসপন্স করা শুরু করলো, যেহেতু দেখতে ভালো লাগে। আগেরটা শেষ করে দাও, আগে যা কথা যে একটা টাইমে দীঘার ছবি তো শেষ হলো, এবার তো আমি চাইলেই বেরোতে পারছি না। আজকে দীঘা গেলাম, এক সপ্তাহ পর আরেকটা জায়গায় চলে গেলাম, আবার ছবি তুলে নিলাম, তার অপশন তো নেই। না, ভিতরে তো খিদে জন্মে গেছে, খিদে তৈরি হয়ে গেছে, মানে ফেসবুক তোমাকে সেটা তৈরি করে দিয়েছে। সব কিছু মিলিয়ে। হ্যাঁ, কিন্তু এই মজা পেয়ে গেছি ক্যাপশনে, একটা একটা করে ছবি। তারপর আমি খোঁজা, মানে ভিতরে তো আমার ইচ্ছে হচ্ছে এটা দেখি এরকম, এটা দেখি এরকম, এটা দেখি কিছু করা যায়। তখন ফোনটা দিয়ে শুরু হলো কাজ, খাটে বসে এই জানলা দিয়ে র্যান্ডাম যা কিছু, একটা স্ক্রু পড়ে আছে, তার মধ্যে একটা ওয়াশার লাগানো আছে, সেটা এমনি নর্মালি পড়ে আছে, আমি সেটাকে একদম মানে পাচ্ছি না সাবজেক্ট খুঁজে, কোনো উপায়ই নেই, এটা সাবজেক্ট হতেই পারে, সেটাকে আমি সাবজেক্ট তৈরি করি, ক্যামেরা অ্যাঙ্গেলকে চেঞ্জ করে গিয়ে তার রিফ্লেকশন ফেলে তাকে একটা নানা গল্প, জোর করে একটা গল্প ঢুকেছি, দিয়ে পোস্ট করেছি। ওই ওয়াশারটা, ওই স্ক্রুটা যে ওয়াশারের মধ্যে ঢুকে আছে, ওটাকে আমি সেই হাড়ি কাঠের সঙ্গে কম্পেয়ার করি, মানে এতটাই ডেসপারেট ছিল। এবার ব্যাপারটা জমেছে, মানে আমি ভেবেছি, এবং সেটা নিয়েছে দর্শক। হ্যাঁ। যেটা দেখ, আর সেটাকে মানে আমাকে ক্লিকও করতে হয়েছে মোবাইলে সেইভাবে, একবারে বটম একদম শুয়ে দিয়েছি জিনিসটাকে, আর ছবিটা তুলেছি একদম লো থেকে, যাতে ওদের তলার যে পাকটা সেটা পরিষ্কার দেখা যাচ্ছে এপার ওপর, আর স্ক্রুটাকে অনেক বড় দেখা যায়। ওটা একটা এক্সাম্পল দিলাম। ওইভাবে বাকি সব একটা পেন সাবজেক্ট হয়ে গেলো, একটা চার্জারের মুখ সাবজেক্ট হয়ে গেলো, যা পড়ে আছে টেবিলে সবই সাবজেক্ট হয়ে যাচ্ছে। যত হচ্ছে মানুষের মাইন্ড কি, মানে সে আরও ওই ধরনের প্রসেস করতে চাইবে, খুঁজবে, আরও খুঁজবে, আরও চাইলেই বেরোতে পারছি না, এই জিনিসটাই আমাকে হেল্প করেছে। চাইলে যদি বেরিয়ে যেতে পারতাম, আমি সেই সূর্যাস্ত, সানসেট, পাখি, ডালপালা, গাছ,
এসবই চলতে থাকে। তাতে বেশি দিন আমি লাস্টিং করতে হবে। এবং আমি দেখেছি যারা ছবি তোলে তারা এইগুলোই বেশিরভাগ তোলে, হুম। সূর্য, সানসেট, তার- সানরাইজ, তার- গাছ, ডালপালা, এইগুলোই ধরে ধরে ছবি তোলার তো এত প্রয়োজন নেই। এবং আমি একটা সময় দেখেছি যে ওটা করলেই মানুষ বেশি দেখছে, মানে আউট অফ বক্স আর কেউ কিছু করতে চাইছে না, এটা আমি দেখেছি। আউট অফ বক্স, সে আউট অফ বক্সই থেকে যায়। আউট অফ বক্স অনেক মেন স্ট্রিমে আসছে। তাই মানে ওই মেন স্ট্রিম মানে কি? মেন স্ট্রিম মানে যেটা বেশি লোক দেখছে একসাথে সবাই দেখছে। আউট অফ বক্স মানে কি? এটা তার লিমিটেড, সে সবসময় লিমিটেড। আউট অফ বক্স যখনই মেন স্ট্রিম হয়ে যায়, মানে বেশি লোক দেখা শুরু করবে, সে অটোমেটিক্যালি মেন স্ট্রিম হয়ে যাবে। তার মানে ব্যাপারটা ক্লিসে হতে শুরু করে, মানে রিপিটেশন হওয়া শুরু করে, ফর্মুলাতে ঢুকে যাবে। এবং আজকাল ফেসবুকে এইটাই শুরু হয়েছে। আউট অফ বক্স মানে একটা জিনিস তুই তুলেছিস, হুম। ওটাকে আরো কিভাবে ভাঙা যাবে সেটা আউট অফ বক্স। মানে তুই যদি রিপিটেশন করতে, ওরই মধ্যে তুই যদি আবার রিপিট করতে থাকিস, সেটা আর আউট অফ বক্স থাকছে। সেটাও ঠিক। আউট অফ বক্স মানে কি? বক্সের বাইরে থাকছে সবসময়। কিন্তু তুই যদি আউট অফ বক্স থেকে ওটাকে বক্স বানিয়ে কিন্তু ওর মধ্যে ঢুকে যাচ্ছে, হ্যাঁ? বুঝা যাচ্ছে? আর একটা হচ্ছে যে আমরা সাধারণত ছবিটাকে দেখি, কিন্তু আমার ক্ষেত্রে সেটা নেই, আমি ওইভাবে দেখতেই পারি। না, আমি একদম আমি এটা ভাবছি না। আমি বলছি যে আমরা সাধারণত তুমি ছবিটা পোস্ট করলে তোমার ছবিটা দেখছি, কিন্তু তোমার ছবি তোলার পেছনে গল্পটা আমরা কিন্তু কেউ জানছি না। মানে একটা ছবি তোলার পেছনে একটা তো গল্প তার থাকে, অনেক গল্প আছে। মানে প্রতিটা ছবির পেছনে একটা ছবি আমরা খুব সুন্দর দেখছি, কিন্তু সেই ছবিটা তুলতে গিয়ে আমার কতটা স্ট্রাগল করতে হয়েছে সেটা তো আমরা জানতে পারছি না। মানে পাচ্ছে না। পাচ্ছে না তো, সেটাই। সেক্ষেত্রে মনে করো প্রতিটা ছবির ক্ষেত্রে আলাদা করে একটা গল্প থাকে। এখানেই তো ধর তুই যখন একটা ফটোকে কম্পিটিশনে পাঠাবি, সেই জিনিসটা আমার কাছে একটা ছবির পিছনের গল্পটাই মেন জিনিস, তাই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। ছবি হয়ে গেল, পিছনের যে প্রসেসটা, ক্যাপশন দেওয়ার প্রসেস, ছবিটা তোলার প্রসেস, ছবিটাকে দেখার প্রসেস, একটা চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আমি ছবিটাকে যে সিলেক্ট করেছি, বাদ দিয়ে দিই, তার যে পুরো প্রসেসটা, সেটা কোনো যে জাজ তার পক্ষে কি কখনো বোঝা সম্ভব? সে শুধু ফ্রেম দেখবে, কালার দেখবে, কম্পোজিশন দেখবে, পাসপেল লিখে বেরিয়ে যাবে। জাজমেন্ট কখন হবে? যখন তুই সবটা নিয়ে প্রপারলি জাজ করতে পারবি। সেটা তো পসিবল নয় যখন কম্পিটিশনে দেওয়ারও আমার মনে হয় কোনো মানে। এই কম্পিটিশনটাকে তুমি কিভাবে দেখো? একদমই বাজে চলে যায়, খুব বাজে হবে। আর এই যে কম্পিটিশন কি একটা ভালো ফটোগ্রাফারকে মানে আইডেন্টিফাই করতে পারে? কম্পিটিশন বলছি আমি। ভালো ইন দ্য সেন্স, ভালোটা কি হিসেবে? তোর কাছে যেটা ভালো, আর অন্য লোকের কাছে সেটা ভালো নাও হতে পারে। সেটা অবশ্য ঠিক। এবং আজকাল আমি যেটা দেখেছি যে ফটোগ্রাফি মানে ওই যে আমি যেটা এখন দেখছি কলকাতার ছেলে বা যারা দেখছি গ্রুপ ট্রুপগুলোতে দেখছি যে মাইক্রো লেন্স দিয়ে এই যে মৌমাছির ছবি তোলা কিংবা প্রজাপতির ছবি তোলা, প্রজাপতি ডিম পাচ্ছে এই ছবি তোলা, এইগুলো খুব দেখছি একটু ভীষণ পপুলার না, হচ্ছে। সেটা এবং সেই আমি নিজে ওই যে জায়গাটা দেখেছি বলে বলছি, ম্যাক্রো ছবি তোলা কিন্তু খুব টাফ, প্রচণ্ড টাফ। আমি দেখছি এটা বেশ পপুলার হতে শুরু হ্যাঁ। করেছে লোকজন। ম্যাক্রোটা এখন পপুলার হচ্ছে কারণ ফোনে তোলা যাচ্ছে, ফোনে তোলা যাচ্ছে। ফোনে তোলা যাচ্ছে। আচ্ছা। ওই যে মোবাইলের যে ম্যাক্রো লেন্সগুলো হয়, সেগুলো খুব ইজিলি অ্যাভেলেবেল, কস্টিং খুব কম, মোটামুটি একটা রেজাল্ট দেয়। তবে সেই রেজাল্ট পেতে গেলে কিছু খাটতে, মানে মাথা খারাপ করে দেবে খাটতে। এই আর তাছাড়াও দেখছি আমি মানে এই সবাই এটাকেই মানে এ করছে বলে আমিও করছি, এ করছে বলে আমিও করছি, মানে নিজস্ব ওটা সব জায়গায়, মানে নিজস্ব একটা কিছু যে ক্রিয়েট করব এই ভাবনাটা আর মানুষের মধ্যে কাজ করছে না। মানে আরেকটা এখন যেটা সবথেকে মানে মাইনাস হয়ে গেছে, ফ্রেম কপি করা। হ্যাঁ, মানুষ কি করবে? চলে গেল। আর ওটা তো এটা একবারই হবে। তাহলে কি? হ্যাঁ, সেটাই তো বলছি, দেখ কি হবে। দেশ ছাড়া হয়ে যেতে হবে বড়। তাই না? রিক্সি কাজই বটে। ফলে এটা করতে গিয়ে বলতো একটা মেন্টাল প্রেশারও থাকে। ফলে নিজের জন্য যে আলাদা করে একটা সময় বার করবে, ওই কাজ যেটা করছে ওটাই ঠিকঠাক করলে ওটাই হবে। ফলে ওটাতে একটা সময় মানে ওটাই পেশা হয়ে যায়, আলাদা করে যে আমি যে আলাদা করে করতে হয়। করতে পারে না। তুই যত
যত তুই চাকরিওয়ালা ফটোগ্রাফার দেখিস বাইক তারা উইকেন্ডে ছবি তোলে, হুম। মানে যারা আইটি জব করে, হ্যাঁ আর না হলে প্রাইমারি মাস্টার। প্রাইমারি মাস্টারদের অঢেল সময় হ্যাঁ ছবি তোলাটার জন্য তো ওই প্রফেশন হচ্ছে বেস্ট। তাহলে টাকা বসবে, টাইমকে টাইম। আমার লিস্টে অনেকে আছে প্রাইমারি টিচার আর বড় না এটা ভালো।